একটি মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে সেটা দিয়ে ব্ল্যাকমেল করে একজন পুলিশ অফিসার এবং সেই মেয়েটিকে দিনের পর দিন রেপ করতে থাকে, তাকে নিজের রক্ষিতা বানিয়ে রাখে। অন্যদিকে ভয়ঙ্কর একজন ক্রিমিনাল যে তার অতীতের সবকিছু ছেড়ে দিয়ে মালয়েশিয়াতে চলে আসে সাধারণ একটা জীবনযাপন করার জন্য। আর এই সবকিছুর পেছনে থাকে ভয়ঙ্কর এক ব্যাংক ডাকাতির প্ল্যান। তো শেষ পর্যন্ত কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ সাসপেন্স টুইস্ট ভালোবাসার গল্প নিয়ে তৈরি করা তামিল মুভি এস, যেটা 2025 সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই কল্পনা আরিভু নামের একজন লোককে কল করে এবং তার কাছ থেকে 20 লাখ টাকা ধার চায়, কারণ কল্পনার ব্যাংক থেকে প্রেশার দেওয়া হচ্ছে। কল্পনা যদি 1 কোটি টাকা ঋণ পরিশোধ করতে না পারে তাহলে তার সব সম্পত্তি ব্যাংক দখলে নিয়ে নেবে। এই জন্য কল্পনা তাকে টাকা ধার দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। এরপরে দুবাই সেন্ট্রাল জেল থেকে একজন কয়েদি লুকিয়ে কাউকে কল করে, আর সেই লোকটাকে বলে, তুমি এখন কোথায় আর কি করবে? লোকটা বলে, আমি এখনো ঠিক করিনি। সেই লোকটা বলে, আমি শুধুমাত্র এখানে এসেছি নতুন পরিচয় বানাতে, যাতে করে আমি আমার অতীত মুছে ফেলে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারি। সেই কয়েদি বলে, তুমি এখন এটা বলছো, আবারও কারোর সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবে আর এরপরেই আবারও উল্টোপাল্টা কিছু একটা করে বসবে। সেই লোকটা বলে, আমি কন্ট্রোল করে নেব। সেই কয়েদি বলে, তুমি মাত্রই জেল থেকে বের হয়েছ, এখন এমন কিছু করো না যেন পুলিশের হাতে তোমাকে ধরা পড়তে হয়। যদি এটা হয় তাহলে পুলিশ তোমার ওল্ড কেসগুলো আবারও রিওপেন করবে, আর এটা আমাদের জন্য খারাপ হবে। সেই লোকটা বলে, তুমি টেনশন করো না, এমন কিছুই হবে না। এদিকে সেই আরিভু সেই লোকটাকে ডাকে আর বলে, তুমি বোল্ট কারেন না? তোমাকে দেশ থেকে পাঠানো হয়েছে না? লোকটা কয়েকবার মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, আমার নামই বোল্ট কারান। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? আরিভু বলে, তোমার পোশাক দেখলেই বোঝা যায় যে তুমি তামিলিয়ান। এরপরেই বোল্ট কারানকে আরিভু নিজের পরিচয় দিতে থাকে যে সে বিশাল বড় এক বিজনেসম্যান, এবং তার গাড়িতে করে তাকে একটি থাকার জায়গাও দেখিয়ে দেয়। এরপরে আরিভু বোল্ট কারানকে জিজ্ঞেস করে এই বোল্টের মানে কি। কারান তাকে একটা গল্প বলে। যখন তার 12 বছর বয়স ছিল তখন সে রাস্তার মধ্যে অনেক গন্ডগোল দেখতে পায়। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় গন্ডগোল নিয়ে ব্যস্ত ছিল, আর সেই সময়ে সে কিছু বোল্ট চুরি করে নেয় বাইকের, গাড়ির, আর এই জন্য তার নাম হয়েছে বোল্ট কারান। এদিকে প্রীতি পুলিশ অফিসার রাজা দুরাইকে কমপ্লেন করেছে তার নগ্ন ভিডিও ধারণ করে তার বয়ফ্রেন্ড তাকে ব্ল্যাকমেল করে। ঠিক তখনই সেই ছেলেটা আসার পরে রাজা দুরাই তাকে মারে এবং ওয়ার্নিং দিয়ে দেয় যাতে প্রীতিকে এরপরে কখনো কন্ট্যাক্ট না করে, ব্ল্যাকমেল তো দূরের কথা। সেই ছেলেটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই ছেলেটার কাছ থেকে মোবাইল এবং সেই ভিডিওটা রেখে দেয়। প্রীতি যখনই রাজা দুরাইকে বলে, স্যার মোবাইলটা দিন, আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, তখনই রাজা দুরাইয়ের আসল মুখোশ বের হয়ে আসে। সে বলে, তোমাকে এই ভিডিওটা নিতে হলে আমার বাসায় রাতে তোমাকে আসতে হবে, আমাকে খুশি করতে হবে। প্রীতি বুঝতে পারে সে এক অমানুষের হাত থেকে মুক্তি পেলেও আরেক অমানুষের হাতে এসে পড়েছে। সে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করে, কিন্তু রাজা দুরাই তার কোনো কথাই শোনে না। বলে, শুধুমাত্র একবারের জন্য আমাকে খুশি করতে হবে, তারপরেই মোবাইলটা, ভিডিওটা তোমার। এদিকে পরের দিনই বোল্ট কারেন্ট কোথাও বাস দিয়ে যাচ্ছিল, সেখানে রুকু নামের একটি মেয়ের সাথে তার দেখা হয়। একটু পরে একটা লোক বাসে ওঠে আর বলে, আমার একটি স্যামসাং ফোন হারিয়ে গেছে, কেউ কি পেয়েছেন? রুকু সেই লোকটাকে ডাকে আর ইশারা দিয়ে বোল্ট কারানকে দেখিয়ে দেয়, বলে ওই লোকটাকে যে সার্চ করুন, পেতে পারেন। লোকটা তাই করে, কিন্তু সেই মোবাইলটা অন্যজনের কাছে পাওয়া যায়। আসলে সেই লোকটা মোবাইলটা সিটেই ফেলে রেখে গিয়েছিল। লোকটা সেখানে বোল্ট কারানকে সরি বলে চলে যায়। বোল্ট কারান বুঝতে পেরেছিল যে রুকুই সেই লোকটাকে বলেছে, তাই তার কাছে যে জিজ্ঞেস করে, আপনি এটা কেন বললেন? আপনাকে দেখে কি মনে হয় যে আমি চোর? রুকু বলে, হ্যাঁ, তোমাকে দেখেই আমার চোর মনে হয়। বোল্ট কারান জিজ্ঞেস করে, কেন? রুকু তখন কয়েক ঘন্টা আগের ঘটনা বলে, যেখানে একজন ভিখারিকে ভিক্ষা দেওয়ার মতো টাকা ছিল না বোল্ট কারানের। তখনই সে একটা লোককে দেখতে পায় যার কাছে অনেক টাকা ছিল, কিন্তু তারপরেও সে ভিক্ষা দিচ্ছিল না। বোল্ট কারান কৌশলে তার মানিব্যাগ থেকে কিছু টাকা মেরে দেয় এবং সেই ভিক্ষুকে ভিক্ষা দেয় এবং বাকি টাকাটা নিজের কাছে রেখে দেয়। আর এই দৃশ্যটা রুকু দেখে ফেলেছিল, আর এই জন্য সে তাকে চোর হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু বোল্ট কারান বলে, সেটা অন্য বিষয়, কিন্তু আমি চোর নই। এদিকে আরিভু বোল্ট কারানকে কল্পনার হোটেলে নিয়ে আসে এবং তাকে কুকের চাকরি দিয়ে দেয়। অন্যদিকে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এই আরিভু কল্পনাকে ভালোবাসে, কিন্তু এখনো বলতে পারেনি। অন্যদিকে কল্পনারও টাকার দরকার ছিল।
আরিবু বলে তার 50 একর জমি রয়েছে, যেটা বিক্রি করে সে তাকে টাকাটা দিয়ে দেবে। এদিকে কাজ শেষ করে রাতের বেলায় যখন বোল্টকারান বাস দিয়ে বাসায় ফিরছিল, তখন আবারও তার সাথে রুকুর দেখা হয়। বোল্টকারান আবারও তাকে বোঝানোর চেষ্টা করে যে সে চোর নয়, কিন্তু রুকুর মতামত পরিবর্তন হয় না। এরপরে রুকু আর বোল্টকারান দেখতে পায় আসলে তাদের বাড়িটা রাস্তার দুই পাশে, এজন্য তাদের যাতায়াতের রাস্তাটাও একই। এদিকে প্রীতি হতাশ হয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল আর কল্পনা করছিল রাজাদুরাই আসলে প্রীতিকে তার সাথে থাকতে বাধ্যই করেছিল, কিন্তু কথা ছিল একবার থাকার পরেই সে ভিডিওটা সে তাকে দিয়ে দেবে এবং ডিলিট করে দেবে। কিন্তু রাজাদুরাই তার মত পাল্টে ফেলে আর বলে এই ভিডিওটা ডিলিট করাতে হলে রাজাদুরাই যখন চাইবে প্রীতিকে তার সাথে থাকতে হবে, সময় কাটাতে হবে। অর্থাৎ রাজাদুরাই প্রীতিকে নিজের সিক্রেট রক্ষিতা হিসেবে রেখে দিতে চায়, আর এটা বাধ্য হয়ে প্রীতিকে মেনে নিতে হয়েছে। এদিকে রুকু যখন বাসায় ফেরে দেখা যায় তার বাসাতেই শুয়েছিল রাজাদুরাই, এবং রাজাদুরাই তাকে জিজ্ঞেস করে তুমি আজকে কত টাকা ইনকাম করেছ। তখন রুকু তাকে মালয়েশিয়ান 1000 রিঙ্গিত দেয়, যেটা আজকে সারাদিনে সে ইনকাম করেছে। রুকুকে দেখে বোঝাই যাচ্ছিল সে রাজাদুরাইকে মন থেকে ঘৃণা করে, আর এই রাজাদুরাই হচ্ছে রুকুর সৎ বাবা। এদিকে পরদিন কল্পনা নিজের ঋণের ব্যাপারে বলতে থাকে বোল্টকারানকে। আসলে তার কিছু ঋণ নেওয়া ছিল ব্যাংক থেকে, সেই ইএমআইগুলো ভালো করে দিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার মা অসুস্থ হয়ে যায়। তার মাকে হসপিটালে ভর্তি করানো, তার চিকিৎসার খরচ সহ বিভিন্ন জায়গায় তার সেই টাকাগুলো খরচ হয়ে যায়, যার ফলে সে ইএমআই দিতে পারছিল না। আর এই জন্য ব্যাংক তাকে 2 মাসের সময় দিয়েছে, নয়তোবা তার সমস্ত সম্পত্তি ব্যাংক নিয়ে নেবে। এদিকে রুকুকে রাতের বেলায় একটি রেস্টুরেন্টে কাজ করতে দেখা যায়, কিন্তু সেখানে একজন বখাটে ছেলে রুকুকে সরাসরি কুপ্রস্তাব দেয়। রুকু যখন সেই রেস্টুরেন্টের মালিককে এটা বলে, সে লোকটা বলে একটু মানিয়ে নাও, ওরা এরকমই। কল্পনাও এই রেস্টুরেন্টেই কাজ করে। কিছুক্ষণ পরে বোল্টকারান আর কল্পনা সেখানে চলে আসে, আর সেই ছেলেটি রুকুর মতো কল্পনাকেও কুপ্রস্তাব দেয়, আর এতে করে সে প্রচণ্ড রেগে যায়। বোল্টকারান যখন এটা জানতে পারে সে তাকে মারধর করতে শুরু করে, আর এতে খুব খুশি হয় রুকু। এরপরে যখনই বাড়ি ফেরে তারা দুজনেই ব্যালকনিতে আসে, আর রুকু এই প্রথমবারের মতো বোল্টকারানকে হাই করে, তাকে দেখে হাসি দেয়, যেটা বোল্টকারানের খুবই ভালো লাগে। এরপর থেকেই বোল্টকারান আর রুকু একই সাথে কাজে যেত আসতো, আর তারা একে অপরের সাথে বেশি করে সময় কাটাতে শুরু করে, আর এভাবে ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। যাই হোক, কয়েকদিন পরে রুকু তার বাবা মায়ের জন্য পুজো করছিল। ঠিক তখনই সেখানে রাজাদুরাই চলে আসে, আর সেখানে বসে সিগারেট খেতে থাকে। এমনকি রুকুর বাবার ছবিটাও সে ভেঙে ফেলে দেয় আর বলে আমার এই বাড়িতে তার ছবি থাকা যাবে না। তো এর পরের দিন রুকুকে তার কাজের ম্যানেজার বকাঝকা করছিল, বলছিল এই মাসে 2 দিন সময় আছে তার হাতে, সে যদি টার্গেট পূরণ করতে না পারে তাহলে তার চাকরিটাই চলে যাবে। রুকু কাজ করছিল, ঠিক তখনই শোরুমে চলে আসে বোল্টকারান এবং তার সাথে কথা বলতে থাকে, কিন্তু রুকু তাকে স্যার স্যার বলে সম্বোধন করছিল। আসলে ম্যানেজার যদি এটা দেখতে পারে তাহলে তার চাকরিটা চলে যাবে। বোল্টকারানও এটা বুঝতে পারে, কিন্তু তারপরও সে তার সাথে কথা বলতে চায়। ঠিক তখনই সেখানে একজন কাস্টমার চলে আসে, যে প্রথমে রুকুকে জিজ্ঞেস করে 10,000 রিঙ্গিতের তাকে একটা ড্রেস দেখানোর জন্য, কিন্তু তখনই বোল্টকারান বলে সে আমার সাথে বিজি, আপনি অন্য কারোর সাথে দেখে নিন। লোকটা চলে যায়, আর সে সেই ড্রেসটা কিনেও নেয়। এটা দেখে রুকু প্রচণ্ড রেগে যায়, আর তাকে সেল টার্গেটের পুরো ব্যাপারটা খুলে বলে বলে এই ড্রেসটা বিক্রি করতে পারলে তার টার্গেটটা পূরণ হয়ে যেত। বোল্টকারান বলে ঠিক আছে, তোমার এই ড্রেসটা আমি কিনে নেব, আমি আসছি। আর তাকে একটা চিরকুট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। রুকু দেখতে পায় সেই চিরকুটে বোল্টকারান তাকে ফ্রি সময়ে কফি খাওয়ার জন্য ইনভাইট করেছিল। বোল্টকারান সেখান থেকে বের হয়ে আরিবুকে কল করে আর বলে তুমি আমাকে কারণ জিজ্ঞেস না করেই আমাকে 10,000 রিঙ্গিত ধার দাও, আমি পরে তোমাকে শোধ করে দেব। কিন্তু আরিবু বলে আমি টাকার গাছ লাগিয়ে রাখিনি। সে সাথে সাথেই ফোনটা কেটে দেয়। বোল্টকারান ভাবতে থাকে সে কিভাবে টাকা জোগাড় করবে। বোল্টকারান যখন একটা সুপার শপে ছিল তখনই সে দেখতে পায় সুপার শপের বাইরেই আরিবু এবং অন্য একটা লোক গার্বেজ কালেকশন নিয়ে ঝগড়া করছিল। আরিবু বলছিল এটা আমার এরিয়া। এটা দেখে বোল্টকারান হতবাক হয়ে যায়। বোল্টকারান বুঝতে পেরে যায় যে আরিবু কোনো বিজনেসম্যান নয়, বরং সে তাদের ঠকিয়েছে, মিথ্যে বলেছে, সে ময়লা সংগ্রহ করে। বোল্টকারান আরিবুকে হাতে নাতে ধরে এবং বলে তাকে 10,000 রিঙ্গিত দেওয়ার জন্য। আরিবু বলে সে সারাদিন পরিশ্রম করে, এমনকি সারা বছর পরিশ্রম করেও এত টাকা উপার্জন করতে পারে না। বোল্টকারান বলে আমি এটা যে কল্পনাকে বলে দেব, তারপরে দেখব সে তোমাকে ভালোবাসে কিনা।
এটা শুনে আরিবু টেনশনে পড়ে যায় আর বলে, ঠিক আছে, আমি তোমাকে টাকা জোগাড় করে দিচ্ছি। আরিবু বোল্ট কারেনকে রাজু নামের একজন লোকের কাছে নিয়ে আসে, যে তাকে 10,000 রিঙ্গিত ধার দিতে পারবে অথবা লোন দিতে পারবে। সে রাজু বলে, মালয়েশিয়াতে তোমাকে এত টাকা ধার কেউ দেবে না, বরঞ্চ তুমি লোন নাও ধার্মার কাছ থেকে। আর এতে রাজি হয়ে যায় বোল্ট কারান, কিন্তু রাজু বোল্ট কারানকে সাবধান করে দেয় যে ধার্মা খুবই ভয়ঙ্কর একজন লোক। সে তার লোনের টাকা পরিশোধের জন্য সেই সব লোকদের অর্গানস পর্যন্ত বিক্রি করে দেয়, তাই যেন সে সাবধানে থাকে। এতে আরিবু প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু বোল্ট কারান বলে সে তারপরও লোন নেবে। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে বোল্ট কারান দেখতে পায় পোকার খেলা হচ্ছে। তখনই সে আরিবুর কাছ থেকে 500 রিঙ্গিত ধার নিয়ে পোকার খেলতে শুরু করে এবং দেখা যায় সে ধীরে ধীরে জিতে যাচ্ছিল। আর তার টার্গেট ছিল 10,000 রিঙ্গিত। আর এটা দেখে আরিবু শক হয়ে যায়, কারণ বোল্ট কারান একের পর এক জিতে যাচ্ছিল। আর এটা দেখার পরে সেখানকার সবাই সেই টেবিলটাতে গোল হয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল। আর এদিকে কম্পিউটার স্ক্রিনে ধার্মা এই সব কিছু দেখছিল। একটা সময় ধার্মা নিজেই চলে আসে বোল্ট কারানের সাথে খেলার জন্য। ধার্মার সাথে বোল্ট কারান প্রথমবার জিতে যায়, যার ফলে সেখানে সে 20,000 রিঙ্গিত জিতে যায়। কিন্তু এরপরে ধার্মা সেখানে প্রায় 2.5 লাখ রিঙ্গিত রেখে দেয় বাজি ধরার জন্য। আর বোল্ট কারানকে বলা হয় এই বেশি টাকা সেখানে রাখার জন্য, নয়তোবা এই টাকাগুলো রেখে সেখান থেকে চলে যাওয়ার জন্য। তখন বোল্ট কারান ধার্মার কাছ থেকেই লোন নেয় 5 লাখ রিঙ্গিত। আর এরপরে সে খেলাটা শুরু করে। দেখা যায় সেখানে ধার্মা জিতে যায়, যদিও সেটা চিট করে। বোল্ট কারান এটা দেখে ফেলে যে ধার্মা চিট করে জিতেছে। সে তাকে বলার পরও ধার্মা বলে, আমি চিট করে জিতেছি, কি করতে পারবে তুমি? কিছুই করতে পারবে না। কিন্তু 1 সপ্তাহের মধ্যে সেই 5 লাখ রিঙ্গিত তুমি যদি ফেরত না দাও, তাহলে তোমাদের দুজনেরই অর্গানস আমি বিক্রি করে দেব। আরিবে বলতে থাকে, এখন আমার কি হবে? এখানে আমি ভালোই ছিলাম, ময়লা কালেক্ট করছিলাম, টাকা উপার্জন করছিলাম, তোমার সাথে এসে ফেসে গেলাম। 2 সপ্তাহের মধ্যে এত টাকা আমি কিভাবে পাবো? আমার অর্গানসের কি হবে? রাতের বেলা রুকো আরিবুর কাছে আসে আর বলে, বোল্ট কারান কোথায়? তখন আরিবু তাকে সবকিছু খুলে বলে তোমার টাকা জোগাড় করতে যে সে এমন এক বিপদে পড়েছে, এখন আমাদের জীবনটাই চলে যেতে বসেছে। রুকু কারণের সাথে যে কথা বলে। রঘু কারণকে বকাঝকা করে, বলে, আমি কি তোমাকে বলেছিলাম ওকে সাহায্য করতে? তুমি 10,000 রিঙ্গিত জোগাড় করতে যে 5 লাখ রিঙ্গিতের দেনায় পড়ে গেছো। তুমি আসলে ফাঁদে পড়ে গেছো। তোমার মতো বোকা আমি দেখিনি। কিন্তু তারপরও সবকিছু বাদ দিয়ে কারণ তাকে কফি খাওয়ার কথা বলে। এতে রুকু আরও রেগে যায়, সে তার বাসায় চলে যায়। এদিকে রুকু যখন বাড়ি ফেরে তখনই সে প্রীতিকে তার বাবার সাথে দেখতে পায়। রুকু রেগে যায় আর প্রীতিকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু রুকুর বাবা বলে ও আমার গার্লফ্রেন্ড, এবং প্রীতিকেও সেটা মুখ দিয়ে জোর করে স্বীকার করিয়ে নেয়। এরপরে রাজাদুরাই রুকুকে বলে, আমি নিজে একজন পুলিশ, তাই আমাকে পুলিশের ভয় দেখাবে না, আর এখান থেকে চলে যাও, 2 ঘন্টা পরে আসবে। সে প্রীতিকে নিয়ে ভেতরে চলে যায়। আর এই পুরো দৃশ্যটাই কারণ ব্যালকনি থেকে দেখছিল। রুকু মন খারাপ করে পাশেরই এক মন্দিরে এসে বসেছিল। সেখানেই কারানও চলে আসে। এরপরে একটা সময় রুকু রাজাদুরাইয়ের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে, যখন আমার 15 বছর বয়স ছিল তখনই আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। এরপরে রাজাদুরাই কোনোভাবে আমার মাকে বিয়ে করে ফেলে বুঝিয়ে সুঝিয়ে। যতদিন মা বেঁচে ছিল রাজাদুরাই ভালো ব্যবহারই করেছে, কিন্তু মা মারা যাওয়ার সাথে সাথে তার আসল চেহারা বের হয়ে এসেছে। আর তার কাজকর্ম আমার একেবারেই ভালো লাগতো না। আমি তাকে বাসার ছেড়ে চলে যেতে বলেছিলাম, কিন্তু রাজাদুরাই বলেছে, তোমার মাকে বিয়ে করার সাথে সাথে এই বাড়ির আমিও অংশীদার হয়ে গেছি। আমাকে যদি এখান থেকে বের হয়ে যেতেই হয়, তোমাকে আমাকে 1 লাখ রিঙ্গিত দিতে হবে, তারপরেই আমি এখান থেকে বের হয়ে যাব। আর সেই দিনের পর থেকেই আমি এত পরিশ্রম করছি সেই টাকা জোগাড় করার জন্য, যাতে করে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। এরপরে একটা সময় রুকু কারণকে যে সে ভালোবাসে সেই কথাটাও কনফেস করে দেয়। রুকু বলে, আমার কাছে কিছু টাকা রয়েছে, আমি সেটাই তোমাকে দেব। তুমি যে আগে সেই লোনের ব্যাপারে কিছুটা সেটেল করো, তারপরে আমি আমার সমস্যাটা দেখব। এরপরে সারা রাত কারণ ভাবতে থাকে। এখানে আসার পরে তার যে কাছের মানুষ ছিল, রুকু, কল্পনা, আরিবু, তাদের সবারই টাকার প্রয়োজন। তার এবং আরিবুর জীবনটা বাজি রেখেছে সেই লোনের ওপরে। অন্যদিকে রুকুরও টাকার প্রয়োজন তার বাবাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। অন্যদিকে কল্পনারও তার সম্পত্তি বাঁচানোর জন্য টাকা প্রয়োজন লোন পরিশোধের জন্য। এই সবগুলো প্রবলেম সলভ সে কিভাবে করবে? পরদিন সকালবেলাতেই আরিবুকে কার্নান সবকিছু খুলে বলে যে সে সব সমস্যার সমাধান করতে চায়, সে একটা ডাকাতি করবে। আরিবু প্রচণ্ড রেগে যায়, বলে, তুমি একজন গ্যাংস্টারের সাথে প্রথমে পাঙ্গা নিয়েছ, আর এখন পুলিশের সাথে। আমি তোমার সাথে নেই।
কিন্তু কানান তাকে সবকিছু খুলে বলে, আর অবশেষে আরিবুও বুঝতে পারে তার হাতে আর কোনো পথ খোলা নেই, তাই সেও রাজি হয়ে যায়। কারণ তাকে বলে সে ওসিসি ব্যাংকের টাকা লুট করতে যাচ্ছে। আসলে সে গত কয়েক সপ্তাহ ধরেই খেয়াল করেছে সেই ওসিসি ব্যাংকে একটা নির্দিষ্ট সময়ে টাকার গাড়িগুলো চলে আসে টাকা রাখার জন্য, আর এই সপ্তাহে যে গাড়িটা আসবে সে সেটাই লুট করবে। আর এর জন্য সে পুরোপুরি একটা মাস্টার প্ল্যানও তৈরি করে ফেলেছে। সে শুধু আরিফুকে একটা সিম দেয় আর বলে, তোমাকে এই সিমে কিছুক্ষণ পরে একটা লোকেশন দেওয়া হবে, তুমি শুধু তোমার চুরি করা বাইকটা সেই লোকেশনে নিয়ে আসবে। এরপরে ঠিক 11টার সময় কার্নান সেই লোকেশনে পৌঁছে যায়, আর সেখানে গত রাত থেকে ঠিক করে রাখা একটা গাড়িকে সে আগে আনলক করে রেখেছিল, আর সেটা দিয়ে সে সেখান থেকে রওনা হতে শুরু করে। আর টাকার গাড়িটা যখনই সেই রোড দিয়ে আসছিল, কার্নান তার সেই গাড়িটি দিয়ে সেটাকে অ্যাক্সিডেন্ট করে, আর সেই লোকগুলোর মাঝে স্মোক ছেড়ে দেয়, যার ফলে তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সেখানে একটা লোক তখনও কিছুটা সেন্সে ছিল, যার ফলে সে রেড অ্যালার্মটা বাজিয়ে দেয়, আর কন্ট্রোল রুমে সিগন্যাল চলে যায়, যার ফলে সেখান থেকে পুলিশ পাঠানো হয় সেখানে কি হয়েছে সেটা দেখার জন্য। পুলিশের সাথে সাথে সেই সুলতান রোডের দিকে আসতে শুরু করে। এদিকে কার্নান সেই বোল্টটা খোলার চেষ্টা করছিল, আর অবশেষে সেই বোল্ট খুলে কার্নান ব্যাগে টাকা ভরতে শুরু করে। আর এরই মাঝে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে, কার্নান থেকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপরে টাকা ভরা শেষ হওয়ার পরে যখন চলে যেতেই যাবে, তখন আরও একজন পুলিশ অফিসার আসে এবং সে তার মুখোশ খুলে ফেলার চেষ্টা করে যাতে তার মুখ দেখা যায়। ঠিক তখনই কার্নান তাকেও মেরে অজ্ঞান করে ফেলে। আর এরপরেই কারণ টাকার ব্যাগটা নিয়ে পুলিশ সেখানে আসার কিছুক্ষণ আগেই বাইক নিয়ে পালাতে শুরু করে। পুলিশে তার পিছু করতে শুরু করে। এরপরেই কারণের সাথে পুলিশের দুর্ধর্ষ আর লম্বা একটা চেজ হয়, আর অবশেষে অনেক কষ্টে কারণ সে পুলিশদের ফাঁকি দেয়। আর এরপরে আরিফু আগেই সেখানে ছদ্মবেশে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, কারণ নিজের পোশাক পাল্টে সেখানে সেই বাইক আর টাকার ব্যাগটা নিয়ে চলে আসে পুলিশদের ফাঁকি দিয়ে। এরপরে পুলিশ ক্রাইম স্পটটাকে ভালো করে দেখতে থাকে এবং সেখানে তারা একটা থার্ড পার্টি গান পায়, কিন্তু সেই গানে কারো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। কিন্তু যখন বুলেট ব্যারেলটা বের করে সেখানে একটা ফিঙ্গারপ্রিন্ট তারা খুঁজে পায়। অন্যদিকে কারণ যে দুইজন পুলিশ অফিসারকে অ্যাটাক করেছিল তারাও কেউ কারণের ফেস দেখতে পারেনি, যার ফলে পুলিশ অনেকটাই ক্লুলেস হয়ে পড়ে। বাসায় আসার পরে আরিফ অনেক খুশি ছিল এবং সে জানতে পারে কারণ প্রায় 40 কোটি টাকা লুট করেছে। এরপরে কারণ বলে এখন এই টাকাগুলোকে ডার্ক ওয়েব থেকে এক্সচেঞ্জ করতে হবে, না হলে পুলিশ এই নোটগুলোর সিরিয়াল নাম্বার থেকে আমাদের ট্রেস করে ফেলবে। ডার্ক ওয়েবের কথা শুনতেই আরিফু কারহানকে বলে, তুমি কি সত্যি গ্রামের কোনো সাধারণ ছেলে নাকি অন্য কেউ, তুমি আসলে কে? কারণ তখনই কথা ঘুরিয়ে ফেলে। এদিকে পুলিশও দেখা যায় কারণের কথা মতো সেই নোটগুলো বিভিন্ন ব্যাংক, রেস্টুরেন্ট, সব জায়গায় ছড়িয়ে দেয়। যদি কোথাও এই নোটগুলোর ট্রেস পাওয়া যায়, পুলিশ সেখান থেকেই তাদের অ্যারেস্ট করবে। এদিকে পুলিশ সিসিটিভি ফুটেজগুলো চেক করে, কিন্তু সেখানে দেখতে পায় কোনোভাবেই তারা কারণের মুখ দেখতে পাচ্ছিল না, সব জায়গা থেকে ব্লক করা ছিল। এরপরেই কারণ রাতের বেলা রুকোর সাথে দেখা করে আর বলে, তোমার বাবাকে কালকে হোটেলে আসতে বলবে, হোটেল প্যাভিলিয়নে ঠিক 4টায়, আর তোমাকে পিক আপ করার জন্য একটা গাড়ি চলে আসবে। কালকেই তোমার বাবাকে আমি টাকা দিয়ে দেব এবং সেই বাড়ি থেকে তাকে চলে যেতে বলবে। রুকু অবাক হয়ে যায়। একদিন আগেও যাকে আমার টাকা দেওয়ার কথা ছিল তার লোন মেটানোর জন্য, সে আজকে এত টাকা কোথায় পেল? রুকু তাকে জিজ্ঞেস করে, কারণ বলে পরে বলবে। এদিকে পুলিশ গানের ব্যারেল থেকে যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল সেটা দিয়ে তাদের ডেটাবেস চেক করতে থাকে, আর অবশেষে তার একটা ম্যাচ খুঁজে পায়। এদিকে পরদিন সকালবেলাতেই আরিভু টিভিতে নিউজ দেখতে পায় সেই রবারিং কেসে পুলিশ অফিসার গ্যাংস্টার ধর্মাকে অ্যারেস্ট করেছে। এটা দেখে আরিভু অবাক হয়ে যায় আর কারণকে জিজ্ঞেস করে পুলিশ একে কেন অ্যারেস্ট করেছে। কারণ তখন তার প্ল্যান বলতে শুরু করে। আসলে পুলিশ গান থেকে যে ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছিল সেটা আসলে ধর্মারই ছিল। আসলে যেদিন রবারি করা হবে সেই রাতের বেলাতেই নাইট ক্লাবে কারণ আড়ালে ধর্মাকে ফলো করেছিল এবং তারা ব্যবহার করা একটা গান সে নিয়ে নিয়েছিল, আর এটা সে ইচ্ছে করেই ব্যাংক ডাকাতি করার পরে ক্রাইম স্পটে ফেলে এসেছিল যাতে পুলিশ ধর্মাকে অ্যারেস্ট করে। আরিফু বলে, তুমি টাকা লুট করলে ধর্মাকে দেওয়ার জন্য, এখন ধর্মাকে পুলিশে ধরিয়ে দিলে, তাহলে আমরা আমাদের পাসপোর্ট কি করে পাবো? আসলে সেই লোন নেওয়ার পরে ধর্মা তাদের কাছ থেকে তাদের পাসপোর্ট রেখে দিয়েছিল। কারণ বলে, সেটারও প্ল্যান আমার কাছে রয়েছে। তখনই টিভিতে দেখানো হয় 2 দিন পরেই চাইনিজ নবরাত্রির অনুষ্ঠান শুরু হবে। এর কিছুক্ষণ পরে তারা আরও একটা গুড নিউজ পায়। টিভিতে দেখতে পায় লটারির প্রাইজ ঘোষণা করা হয়েছে, আর যে নাম্বার ফার্স্ট প্রাইজ জিতেছে সেটা কারণ কিনেছিল কিছুদিন আগে। কিন্তু কারণ ভাবতে থাকে এখন যদি তারা এই লটারির টাকা
নিতে যায় তাহলে তাদেরকে নিয়ে নিউজ হবে, তাদেরকে নিয়ে মিডিয়া লেখালেখি করতে শুরু করবে এবং একটা সময় হয়তোবা অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আর এই জন্য কারণ চাইছিল না তার মুখটা মিডিয়াতে আসে, এই জন্য সে কল্পনাকে দিয়ে সেই লটারির টাকাটা রিসিভ করে। আর কল্পনাও এতে অনেক খুশি ছিল, কারণ সে ভেবেছিল তারা দুইজন কল্পনাকে হেল্প করার জন্যই তাকে টাকা আনতে পাঠিয়েছে, কারণ কল্পনার লোনের টাকা ছিল। কিন্তু কল্পনা পুরো সত্যিটা জেনে যায়। আসলে কিছুক্ষণ আগেই আরিভু তাকে হোয়াটসঅ্যাপে কল করেছিল, আর ভুলে সে সেটা কাটতে ভুলে গেছে। আর এরপরে কল রেখে আরিভু আর কারণ যা বলেছে সবকিছুই শুনে ফেলেছে কল্পনা। আর সব প্ল্যান শোনার পরে কল্পনাও খুশি হয়ে যায়, কারণ এতে রুকু, তার এবং সবার প্রবলেম সলভ হয়ে যাবে। আর সেই সমস্যাগুলো সমাধান করার পরেও তাদের কাছে অনেক টাকা থাকবে, যেগুলো দিয়ে তারা সেটেল হয়ে যেতে পারবে। এদিকে ধার্মা জামিনে বের হয়ে আসে। অন্যদিকে দেখা যায় কারণ রুকুকে রিসিভ করার জন্য গাড়ি, গিফট এবং ড্রেস পাঠিয়েছিল, যেটা দেখে রুকু একেবারেই অবাক হয়ে যায়। আর অবশেষে সেই ড্রেস পরে গাড়িতে করে হোটেল প্যাভিলিয়নে সে চলে আসে। কিছুক্ষণ পরেই সেখানে কারণও চলে আসে। রুকু ভাবতে থাকে সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসব আয়োজন করেছে, কিন্তু যখনই ব্যাগ ভর্তির টাকা দেখে তখন রুকু অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে, কোথায় পেলে এত টাকা। বারবার কারণ কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও রুকু তাকে বলে, তুমি আগে আমাকে বলো এই টাকাটা কোথায় পেলে। অবশেষে কারণ বলে যে কল্পনা আমাকে টাকা ধার দিয়েছে, সে কয়েকদিন আগেই 40 কোটি টাকার লটারি জিতেছে আর সেখান থেকেই আমাকে টাকা ধার দিয়েছে। কিন্তু তারপরও রুকু বিশ্বাস করতে যায় না আর বলে, ও তোমাকে এত টাকা কেন ধার দেবে, আমাকে সবকিছু খুলে বলো। কারণ বলে, ঠিক আছে, আগে রাজা দুরাইয়ের সাথে আমরা সেটেলটা করে নিই, তারপর আমি তোমাকে কল্পনার কাছে নিয়ে যাব, তুমি ওর মুখ থেকেই শোনো। তখনই খুঁড়িয়ে খুঁড়িয়ে রাজা দুরাই সেখানে চলে আসে। আর রাজা দুরাই যখনই আয়নাতে কারণকে দেখতে পায় সে অবাক হয়ে যায়। এরপরে ঘটনা একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। কারণ যেদিন সে ব্যাংকটা লুট করছিল টাকাগুলো, সেখানে যে দুইজন পুলিশ অফিসার এসেছিল তাদের মধ্যে একজন ছিল এই রাজা দুরাই। আর সেই চেয়েছিল কারণের মুখোশ খুলতে, কিন্তু মুখোশ খোলার একটা সময় যখন কারণ আবার সেই মুখোশটা পরে ফেলছিল, তখন গাড়ির লুকিং গ্লাস দিয়ে রাজা দুরাই তার মুখটা দেখে ফেলেছিল। আর সে পুলিশকে বলেছিল সে যদি তাকে আবার দেখে তাহলে চিনতে পারবে। আর এবার সে কারণকে দেখার সাথে সাথে চিনে ফেলে। রাজা দুরাই সেখানে আসে আর একটা টাকার বান্ডেল দেখে, কিন্তু সেখানে টাকার বান্ডেলের নাম্বারগুলো এক্সচেঞ্জ করা ছিল, অর্থাৎ যে টাকাগুলো লুট হয়েছিল সেখানে সেই টাকাগুলো ছিল না। তুমি খুব তাড়াতাড়ি টাকাগুলো এক্সচেঞ্জও করে ফেলেছ। কথাটা শুনে কারণ অবাক হয়ে যায়। আর কারণও বুঝতে পেরে যায় যে এই রাজা দুরাই ছিল সেই পুলিশ যাকে সেই দিন সে পায়ে শুট করেছিল। রুকো তাদের কথা কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে কারণও ভয় পেয়ে যায় আর রাজা দুরাইকে দূরে নিয়ে যায়। রুকোকে বলে, আমি সব ঠিক করে ফেলব। দূরে যেয়ে রাজা দুরাই কারণকে বলতে থাকে, তুমি এই দেশে এসেছ, এই দেশের পুলিশকেই পায়ে গুলি করেছ, আর এখন তার সাথে তুমি ডিল করতে চাইছ, তোমার সাহস অনেক বেশি। এরপরে রাজা দুরাই সেখান থেকে টাকার ব্যাগটা নিয়ে চলে আসে। রঘু তাকে বারবার প্রশ্ন করতে থাকে যে রাজা দুরাই তাকে কি বলল। এদিকে ধর্মা একটা জায়গায় লোনের টাকা উঠাতে এসেছিল, কিন্তু সেখানেই সে আরিভুকে দেখতে পায় আর আরিভু তাকে দেখেই পালাতে শুরু করে। এদিকে কারণ রুকুকে বলে, কয়েকদিন যেতে দাও, সবকিছু শেষ হয়ে যাক, আমি তোমাকে সবকিছু খুলে বলবো। আর আমি যা করছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভালো রাখার জন্যই করছি। ঠিক ওই সময়টাতে সে দেখতে পায় আরিভুকে ধর্মার লোকেরা ধরে ফেলেছিল এবং তাকে পেটাচ্ছিল। কারণ বুঝতে পারে এখানে সে থাকলে আর আরিভু তাকে দেখে ফেললে দুটো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে, সবকিছু ফাঁস হয়ে যাবে। আর এই জন্য সে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তার আগেই ধর্মার লোকেরা দেখে ফেলে। এরপরেই আরিভু এবং কারণকে ধর্মার লোকেরা ধাওয়া করতে থাকে। আরিভু আর কারণ সেখান থেকে অনেক পালানোর চেষ্টা করে, অনেক ঘোরাফেরা হয়, মারামারি হয়, কিন্তু অবশেষে কারণ এবং আরিভু ধর্মার লোকদের হাতে ধরা পড়ে যায়। আর সেখানে কারণ অবাক হয়ে যায়, কারণ আরিভু ইতোমধ্যে ধর্মার কাছে স্বীকার করে দিয়েছিল ক্রাইম স্পটে গান রাখার ব্যাপারটা কারণই করেছে। যদিও ধর্মা এটা তাকে জিজ্ঞেস করেনি, তার আগে এমনিতেই ভয় পেয়ে আরিভু তাকে সবকিছু বলে দিয়েছে। কারণ বলে, ঠিক আছে, সেই ব্যাংক লুটের সমস্ত টাকা আমি আপনাকে রাতে দিয়ে দেব, কিন্তু ধর্মা বলে এখনই আমার লাগবে। ঠিক তখনই সুযোগ বুঝে আবারও আরিভু এবং কারণ সেখান থেকে পালাতে শুরু করে। আর একটা সময় তাদেরকে বাঁচানোর জন্য কল্পনাও সেখানে চলে আসে, আর অনেক কষ্টে ধর্মার লোকদের কাছ থেকে তারা বেঁচে যায়। এদিকে রঘু রাতের বেলা কারণের বাসায় চলে আসে। সেখানে কল্পনা আর আরিভিও ছিল, সাথে সেই টাকা। রঘু সবকিছু দেখার পরে তাদের কাছ থেকে জানতে চায় আসল কাহিনীটা কি। আর একটা সময় সবকিছু জেনে সে একেবারে থমকে যায়। একটু পরে সেখানে কারণও চলে আসে, আর সে রঘুকে দেখে বুঝতে পেরে যায় রঘু সবকিছু জেনে গেছে। তখন আরিভু জিজ্ঞেস করে, রঘুর বাবা তোমাকে কি বলেছে? সবকিছু জানতে চায়।
তখনই কারণ বলতে থাকে রাজাদুরাই তাকে বলেছে, ঠিক আছে, তুমি পুলিশের কাছ থেকে বাঁচতে চাইলে ফুল টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু তারপরও রুকু বলে, তুমি তো একজন ক্রিমিনাল, আর আমি এক ক্রিমিনালের হাত থেকে বাঁচার জন্য অন্য ক্রিমিনালের সাহায্য নিতে পারবো না। আর একটা সময় কারণ তাকে মানিয়ে নেয়, কেননা রুকু যেটা ভাবছে এই রাজাদুরাই তার থেকেও অনেক বেশি ছোট লোক। সে আড়ালে নিয়ে যেয়ে কারণকে বলেছিল যে রুকুকে সে ছোটবেলায় থেকে নজরে রেখেছে, এত বড় করে তুলেছে কারণ তাকে নিজের করে পাওয়ার জন্য। আর হুট করেই কারণ কোথাও থেকে আসবে আর রুকুকে নিয়ে যাবে, এটা সে হতে দেবে না। এটা শুনে হতবাক হয়ে যায় রুকু। সে প্রচণ্ড রেগে যায়, কিন্তু কারণ তাকে বলে রাজেদুরাইকে শায়েস্তা করার প্ল্যান আছে তার কাছে, সে যেন একটু অপেক্ষা করে। এদিকে তারা খবর পেয়ে যায় যে ধার্মা তাদের খোঁজার জন্য চলে আসছে, এমনকি সে কল্পনার ঠিকানাও বের করে ফেলেছে। কারণ বুঝতে পেরে যায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যে করেই হোক এদের কাছ থেকে তাদের বাঁচতে হবে। এদিকে নাইট ক্লাবে রাজাদুরাই চলে আসে প্রীতিকে তার কাছে ডেকে নেওয়ার জন্য। অন্যদিকে ধার্মা একের পর এক আরিবর পরিচিত লোকদের কাছে চলে আসে তার ঠিকানা পাওয়ার জন্য। এরপরে কারণ তাদের তিনজনকে একটা প্ল্যান বলে। প্রথমত রুকু রাজি হয়ে যায়, কারণ এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এরপরে কল্পনাও, আর অবশেষে বাধ্য হয়ে আরিবুও রাজি হয়ে যায়। কারণ প্রথমেই কল্পনাকে বলে, তুমি পাবে চলে যাও, আর রাজাদুরাইকে নিজের কন্ট্রোলে রাখো যে করেই হোক, আর তাকে সেখানে যে করে হোক অন্তত 9টা 15 মিনিট পর্যন্ত আটকে রাখো, কারণ 10টায় সে মানি সেটেল করতে বাসায় চলে আসবে। কল্পনা অবশেষে তাকে পাবে গিয়ে হানি ট্যাপ করে। এরপরে রুকুকে দায়িত্ব দেওয়া হয় রাজাদুরাই আর কল্পনা যখনই পাব থেকে বের হবে ঠিক ওই সময়টাতে সে যেন পুলিশ স্টেশনে চলে যায় এবং রাজাদুরাইয়ের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে। এদিকে আরিবু তার কাজিন রাজুকে কল করে এবং মনের দুঃখ খুলে বলতে থাকে। এছাড়া বলে যে কারণ অনেক বড় কিছু একটা প্ল্যান করছে। তখনই দেখা যায় রাজুর সামনে আগে থেকেই ধার্মার লোকেরা বসেছিল এবং সেই সব কথাগুলো ধার্মা এবং তার লোকেরা শুনছিল। আর সেখান থেকে ধার্মার লোকেরা আরিবুর লোকেশনটাও পেয়ে যায়। এদিকে রাজাদুরাইকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না কল্পনা, কারণ তাকে বলে, ঠিক আছে, তুমিও তার সাথে চলে এসো এবং তোমার লাইভ লোকেশনটা আমার সাথে শেয়ার করো। দেখা যায় সেই পাব থেকে রুকুর বাড়ির দূরত্ব প্রায় 30 মিনিটের মতো। তখনই কারান রুকুকে কল করে আর বলে, আমি তোমাকে লাইভ লোকেশন শেয়ার করছি, ওরা তোমার বাসায় আসার কিছুক্ষণ আগেই তুমি পুলিশ স্টেশনে চলে যাবে, আর এখানে আসা 5 মিনিটের মধ্যেই যেন পুলিশ এখানে চলে আসে সেই ব্যবস্থা করবে। আর কারণ রুকুর বাড়িতেই অপেক্ষা করছিল। এদিকে দেখা যায় সেখানে রাজুও চলে আসে, ধার্মার লোকেরাও চলে আসে, আরিবুকে ধরে ফেলে এবং আরিবু তাকে রুকুর বাসায় নিয়ে আসে। কিন্তু সেখানে তারা কারণকে খুঁজেই পাচ্ছিল না। ধার্মা আরিবুকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে কারণ কোথায়। তখনই আরিবু বলে, আসলে এটা তাদের প্ল্যানেরই একটা অংশ ছিল। কারণই তাকে বলেছিল এখান থেকে যাওয়ার কি 5 মিনিট পরেই সে যেন রাজুকে কল করে এবং তার পাসপোর্ট চায়, আর যেন বলে যে আজকেই তারা এখান থেকে চলে যাবে। আর তখনই দেখা যাবে রাজু ধার্মাকে কল করবে। প্রথমে এটা আরিবু বিশ্বাস করেনি, কিন্তু দেখা যায় রাজু ঠিকই সেই কাজটা করেছে। আরিবু বলে, কারণ যেটা আমাকে বলেছিল আমি শুধু সেটাই করেছি, এরপরে কারণ কি করবে আমি কিছুই জানি না। ঘরের লাইট নিভে যায় আর সাথে সাথেই ধার্মাকে পেছন থেকে গান পয়েন্টে নিয়ে নেয় কারণ। কারণ ধার্মার লোকদের বলে, তোমরা যদি এখানে বাঁচতে চাও তোমাদের জন্য আলাদা আলাদা টাকা রাখা আছে, সেই টাকা নিয়ে চলে যাও। প্রথমে একজন কেউ নিতে চায় না, কিন্তু কারণ একজনের পায়ে গুলি করে বসে। তখনই বাকিরা সেই টাকাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কারণ আরিবুকেও বলে, টাকা আর পাসপোর্ট রাখা আছে, এগুলো নিয়ে তুমি এখান থেকে চলে যাও। প্রথমে আরিবু যেতে না চাইলেও কারণ তাকে ধমকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আরিবু সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ধার্মার বাকি লোকগুলো কারানের উপরে হামলা করে, কারণ তাদের সাথে ফাইট করতে থাকে। একদিকে সে লাইভ লোকেশনগুলো দেখছিল যে রাজাদুরাই কতক্ষণ পরে এখানে আসবে, অন্যদিকে রঘু পুলিশ নিয়ে কতক্ষণ পরে এখানে আসবে, আর এর মধ্যেই তাকে তার কাজ শেষ করতে হবে। সে তাদের সাথে প্রচণ্ড ফাইট করতে থাকে। আর একটা সময় দেখা যায় তার কাছ থেকে গানটা পড়ে যায়। ঠিক ওই সময়টাতে সময়মতো আরিবু ফিরে আসে আর তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, যার ফলে কারণ এই যাত্রায় বেঁচে যায়। আর অবশেষে সময় মতো কারণ ধার্মা এবং তার লোকদের সেখানেই মেরে ফেলে। এদিকে দেখা যায় ঠিক কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে রাজাদুরাই। রাজাদুরাই তার বাসায় আসার পরে দেখতে পায় ধার্মা আর তার লোকেরা মরে সেখানে পড়ে রয়েছে। তার বাসার অবস্থাও এলোমেলো, এদিকে ব্যাগ ভর্তি টাকা সেখানেই পড়ে রয়েছে। ঠিক তখনই সেই টাকাগুলোর সিরিয়াল নাম্বার সে দেখতে পায় যে ব্যাংক থেকে লোড করা সেই টাকাগুলোই এখানে রয়েছে। সে ভয় পেয়ে যায়, এই টাকাগুলো নিয়ে এখন কি করবে। অন্যদিকে কল্পনা লুকিয়ে 2টা টাকার ব্যাগ রাজাদুরাইয়ের গাড়ির ভেতরে রেখে দেয়।
এরপরে তখনই কারণ সেখানে চলে আসে আর রাজা দুরাইকে মারধর করে আহত করে সেখানেই ফেলে রাখে। সে মোবাইলে দেখতে পায় রঘু পুলিশ নিয়ে 4 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। আর এরপরেই সে রাজা দুরাইকে আহত অবস্থায় সেখানে রেখে বাসা থেকে বের হয়ে আসে। এর 1 মিনিট পরে রুকো সেখানে দরজা খোলে। রাজা দুরাই তাকে দেখে প্রথমে ভয়ে গান পয়েন্টটা করে, আর এটা যখনই পুলিশ দেখতে পায় সাথে সাথে পুলিশ তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। তখনই ছোট আরও একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। আসলে কারণ আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যখনই রুকু এখানে আসবে আর রাজা দুরাই হাতে গান থাকলে সে এখানে একটা শুটের সাউন্ড প্লে করবে, যেটা দেখে পুলিশের মনে হবে যে রাজা দুরাই হয়তোবা রুকুকে শুট করছে, আর এতে করে পুলিশ কোনো কিছু না ভেবেই তাকে শুট করে দেবে। আর সেটাই হয়। আর সেখানে ব্যাংক থেকে লুট করার টাকাগুলো সেখানেই রেখে দেয়, যার ফলে পুলিশের মনে হবে এই রাজা দুরাই ব্যাংক লুটের সাথে যুক্ত এবং তার মেয়েকে অ্যাবিউজ করেছিল। আর এজন্য তারা এই কেসে ধর্মা এবং রাজা দুরাই দুজনকেই ফাঁসিয়ে দেবে। অন্যদিকে তাদের যে সমস্যা ছিল সেটা সেই লটারির টাকাতেই সলভ হয়ে যাবে। এদিকে প্রীতি মেয়েটাও যখন দেখতে পায় যে তার জীবনের সবথেকে বড় সমস্যা রাজা দুরাই শুট আউটে মারা গেছে, সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তার জীবনটা এতদিনে অভিশাপ মুক্ত হলো। তারা সবাই দেখতে পায় কারণ যে প্ল্যানটা করেছিল সেটা 100% সাকসেসফুল হয়েছে। রুকু কারণকে বলে, তুমি যেমনটা বলেছিলে তেমনটাই হয়েছে, এখন তুমি আমাকে বলো তোমার আসল পরিচয় কি, তুমি কে? এদিকে আরিবু তার গ্রামে কল করে তার বন্ধুকে আর বলে, বোল্ট কারণকে যে পাঠিয়েছি সে খুবই কাছের একটা ছেলে, আমাদের লাইফ সেটেল হয়ে গেছে। তার বন্ধু বলে, কি বলিস? বোল্ট কারণকে তো আমি বিদেশে পাঠাতেই পারিনি, ওর পাসপোর্টে ঝামেলা ছিল, ও তো আমার সামনে বসে আছে। এটা শুনে হতবাক হয়ে যায় আরিবু। তাহলে এই বোল্ট কারণকে? আসলে এয়ারপোর্টে যখনই এইকে বোল্ট কারণ হিসেবে আরিবু ডাক দিয়েছিল তখনই নিজেকে বোল্ট কারণ হিসেবেই পরিচয় দিয়েছিল এই লোকটা। এই লোকটা আসলে কে? কে তার পরিচয়? ফোনটা রাখার সাথে সাথে আরিবু তাকে জিজ্ঞেস করে, তুমি কে, তোমার নাম কি? আর তখনই সেই লোকটা হাসে। আসলে এই লোকটাকে যাকে রুকু ভালোবেসেছিল আরিবু বোল্ট কারণ হিসেবে জানত, সেটা কেউ জানে না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।